নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। প্রত্যেক দিনের মতো আজও ঘড়ির কাঁটা বলছে সকাল 10টা, আর আমরা চলে এসেছি নির্ধারিত সময়। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আয়োজনে এবিপি আনন্দে বাংলা শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাতে আজকে আমাদের আলোচনার বিষয় তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো। প্রথম ধাপে অর্থাৎ নবম শ্রেণীর জন্য আমরা আলোচনা করব ইতিহাস নিয়ে, আর দ্বাদশ শ্রেণীর জন্য আমাদের আজকে থাকবে আলোচনার বিষয় বাণিজ্যিক আইন। আলোচনায় আসবো আমাদের সঙ্গে নবম শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য যারা উপস্থিত রয়েছেন। প্রথমেই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সুজিত কুমার সাহু আমাদের সঙ্গে রয়েছেন, যোধপুর পার্ক বয়েজ স্কুলের শিক্ষক, এবং রয়েছেন বেহালা হাই স্কুলের শিক্ষিকা স্বাতি ভৌমিক। দুজনকেই স্বাগত জানাই আলোচনায়। প্রত্যেক দিনের মতো তোমরা তোমাদের প্রশ্ন পাঠিয়েছো, অবশ্যই তোমাদের সেই সমস্ত প্রশ্ন নিয়ে তো আলোচনা করবোই আমরা একেবারে চ্যাপ্টারের বিস্তারিতভাবে। তার পাশাপাশি কিন্তু তোমরা সরাসরি আমাদের ফোন করতে পারো, যেমনটা তোমরা জানো 24605572 or 73 তোমাদের জন্য খোলাই রয়েছে, তোমরা স্বচ্ছন্দে আমাদের ফোন করতে পারো। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা জানি ইতিমধ্যেই তোমরা যেমনটা আমাদের কাছ থেকে জেনে গিয়েছো, 19বিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। আমরা আজকে এই নতুন চ্যাপ্টার পড়তে আরম্ভ করব। তো একেবারে শুরু যখন আমি সুজিত স্যারের কাছে প্রথমে চলে যাই, যে স্যার চ্যাপ্টারের নাম থেকেই দুটো জিনিস বোঝা যাচ্ছে, একটা হচ্ছে রাজতান্ত্রিক এবং আরেকটা হচ্ছে জাতীয়তাবাদী ভাবধারা। মূলত এই দুটো জিনিস বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, ঠিক আছে, তোমরা শুনতে থাকো। আমি এই রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারা এই দুটো আলোচনা করার আগে জাতি, জাতিরাষ্ট্র আর জাতীয়তাবাদ এই তিনটে সম্পর্কে একটু আলোকপাত করে তারপরে দ্বিতীয় প্রসঙ্গে আসছি। প্রথমে আসছি জাতি। একটি রাষ্ট্রে বসবাসকারী একটি সুগঠিত জনসমষ্টি যারা ভাষা, ধর্ম এবং সংস্কৃতির দিক থেকে ঐক্যবদ্ধ এবং যারা একই অভিজ্ঞতার শিকার, তাকেই আমরা জাতি বলছি। তাহলে এই যে আমরা জাতি বললাম, এর তাহলে দুটো সত্তা রয়েছে। একটা হচ্ছে জাতির একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা থাকবে অর্থাৎ রাষ্ট্র, আর একটি নির্দিষ্ট জনসমষ্টি, এই দুটো। তাহলে রাষ্ট্র আর জাতি কেউ কেউ বলেছেন এই দুটো একই বিষয়, আবার কেউ কেউ বলেছেন এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যারা মনে করেন দুটোর মধ্যে পার্থক্য রয়েছে তারা বলেন রাষ্ট্র হলো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান আর জাতি হলো একটি সাংস্কৃতিক সত্তা। ঠিক আছে, এবারে আসি ওই যে জনসমষ্টি, একটি নির্দিষ্ট ভৌগোলিক ভূখণ্ডের মধ্যে বসবাসকারী যে জনসমষ্টি, সেই জনসমষ্টি যখন যে আদর্শের উপর ভিত্তি করে ওই ভৌগোলিক সীমারেখার উন্নয়নের জন্য মনোনিবেশ করবে, এমনকি তার মঙ্গলের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, এই যে আদর্শ, এই আদর্শটাকেই বলা হচ্ছে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। ঐতিহাসিক হেজের একটা বিখ্যাত উক্তি আছে, উনি বলেছিলেন যে জনগণ এবং দেশপ্রেম এই দুটোর আধুনিক আবেগমণ্ডিত সমন্বয়ই হলো জাতি। ঠিক আছে, এবার আসেন জাতিরাষ্ট্র। তাহলে স্যার আপনাকে আমি এই জায়গায় বিরত করে আমরা বরং প্রশ্নটা একবার দেখে নিই। ঠিক জাতি এবং জাতিরাষ্ট্র সংক্রান্ত প্রশ্ন আমাদের করেছে প্রচেত চট্টোপাধ্যায়, ডাবপুর যাদবলাল হাই স্কুল থেকে। প্রচেত প্রশ্নটা একই, জাতি কি, জাতিরাষ্ট্র বলতে কি বোঝো? জাতি কি ইতিমধ্যেই স্যার উত্তর দিয়েছেন, এবার জাতিরাষ্ট্র কি? জাতীয় বলেছি, জাতীয়তাবাদও বলেছি, এবার জাতি রাষ্ট্র। জাতিরাষ্ট্রের ভিত্তি হলো এক জাতি এক প্রাণ, অর্থাৎ একতা। আমরা জাতিরাষ্ট্র 19বিংশ শতকে থেকে যে জাতিরাষ্ট্রের ধারণা পেয়েছি এবং এখনো যেটা চলছে, সেই ধারণার সঙ্গে মধ্যযুগের জাতিরাষ্ট্রের ধারণার কিন্তু একটা পার্থক্য রয়েছে। আমরা মধ্যযুগে দেখি ইংল্যান্ডে টিউডর বংশের শাসনাধীনে 7ম হেনরির নেতৃত্বে জাতীয় রাষ্ট্র তৈরি হয়েছিল। ফ্রান্সে দ্বাদশ লুইয়ের নেতৃত্বে জাতীয় রাষ্ট্র তৈরি হয়েছিল। তার মানে এখানে রাজার নেতৃত্বে রাষ্ট্র তৈরি হলো, অর্থাৎ রাজাই হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। এবার একজন রাজা তিনি যখন অন্য একটি রাজ্য দখল করছেন বা কোনো অঞ্চল দখল করছেন, তখন তিনি বলেন ওই জনসমষ্টিও তার, অর্থাৎ তাদের কিন্তু ভিন্ন সত্তা রয়েছে, কিন্তু তারা তার প্রজা হয়ে গেল। এবার 19বিংশ শতকে যখন দেখছি আমরা ফরাসি বিপ্লব, আমেরিকা স্বাধীনতা যুদ্ধের যে বাণী নেপোলিয়নের দ্বারা সারা বিশ্বে যখন ছড়িয়ে পড়লো, এবং আমাদের মন্তেস্কু, রুশো এদের লেখা থেকে যখন আমরা জানতে পারলাম যে জনগণই হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী, অ্যাবসলিউট সোভারেন পাওয়ার হচ্ছে কার রয়েছে? পাবলিক, জনগণ। এখানে রাজার কোনো ক্ষমতা নেই, রাষ্ট্রেরও কোনো নেই। তাহলে জনগণ যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়, তার রাষ্ট্রের কাজ হচ্ছে কি? জনগণের সেবা করা। তখন রাষ্ট্র জনগণের জন্য, জনগণ কিন্তু রাষ্ট্রের জন্য নয়। এই যে ধারণাটা, এটাই হচ্ছে জাতিরাষ্ট্র।
তাহলে আমি জাতি, জাতীয়তাবাদ আর জাতি জাতি রাষ্ট্র রাষ্ট্র, আশা করছি তিনটে তোমরা বিষয়। বুঝতে পারবে। একদম, অর্থাৎ একেবারেই যখন আমরা টপিকটা পড়তে শুরু করব, যে বেসিক জিনিসগুলো আমাদের জানা দরকার সেটা কিন্তু আমরা প্রথম প্রশ্নের মাধ্যমে জেনে গেলাম। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। কোয়েল বিশ্বাস, সূত্রাগড় গার্লস হাই স্কুল, নদিয়া থেকে কোয়েল জানতে চেয়েছে ভিয়েনা সম্মেলনে মেটারনিক কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি কিভাবে অস্ট্রিয়ার স্বার্থ সিদ্ধি করেছিল। আমি স্বাতী ম্যামের কাছে আসবো। হ্যাঁ, প্রথমেই বলে রাখি যে ভিয়েনা সম্মেলনে যাবার আগে আমাদের জানতে হবে যে নেপোলিয়ন বোনাপার্ট তিনি 1815 খ্রিস্টাব্দে যখন ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হলেন, তারপর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। কিন্তু এই নির্বাসনে যাবার আগে তিনি যে জাতীয়তাবোধ, যে উদারতন্ত্রের প্রসার ঘটিয়েছিলেন, সেটা কিন্তু সমগ্র ইউরোপে ব্যাপ্ত হয়ে গেছিল। এই যে তার যে ব্যাপক প্রসার ঘটেছিল, তার ফলে যে সকল প্রতিক্রিয়াশীল রাষ্ট্রগুলো সেই সময় নেপোলিয়নের বিরুদ্ধে গিয়ে শক্তি সমবায় তৈরি করেছিল, তারা কিন্তু কি করলো না, নেপোলিয়ন প্রবর্তিত যে রাজনৈতিক কাঠামোটা ছিল, সেই রাজনৈতিক কাঠামোর পুনর্বিন্যাসের জন্য এবং পুনর্গঠনের জন্য তারা কি করলো না, ভিয়েনা বলতে অস্ট্রিয়ার রাজধানী ছিল ভিয়েনা, সেখানে তারা একত্রিত হলো। এই রাষ্ট্রগুলো কারা কারা? ইউরোপের সকল রাষ্ট্রই কিন্তু তাতে অংশগ্রহণ করছে, একমাত্র পোপ এবং তুরস্ক বাদ দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে সম্মেলনটা হচ্ছে, এই সম্মেলনটাকে বলা হয় পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এবং এই সম্মেলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছেন মেটারনিক। এছাড়াও ছিল ইংল্যান্ডের তরফ থেকে এসেছিলেন ক্যাসেলরি। রাশিয়ার ছিলেন জার প্রথম আলেকজান্ডার। প্রাশিয়ার তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম ছিলেন, তিনি সরাসরি অংশগ্রহণ করেননি, তিনি তার মন্ত্রী হার্ডেনবার্গকে পাঠিয়েছিলেন। এবং ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসেলরি। এছাড়াও ছিলেন পরাজিত যে দেশটাকে নিয়ে এত সমস্যা দেখা দিয়েছিল ইউরোপে, সেই দেশের প্রতিনিধি অর্থাৎ ফ্রান্সের প্রতিনিধি, তার নাম হচ্ছে ট্যালিরা। তো তারা সকলে মিলে স্থির করলেন যে নেপোলিয়ন যে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন, সেই কাঠামোর একটা পুনর্বিন্যাসের সাথে সাথে পুনর্গঠন করতে হবে, এবং তার পাশাপাশি ফ্রান্স যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার একটা বন্দোবস্ত করা প্রয়োজন ছিল। এবং এই ব্যবস্থাতে বললাম যে এই ব্যবস্থাতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম ছিল অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন মেটারনিক। তো মেটারনিক প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে তিনি এই আগেই তাদের মধ্যে স্থির করা ছিল, কিন্তু এটা বাস্তবে রূপ দিল এই ভিয়েনা সম্মেলনের মাধ্যমে। এখানে প্রধান তিনটি নীতির কথা বলা হয়েছে। কি কি নীতি? ন্যায্য অধিকার নীতি, শক্তি সাম্য নীতি এবং ক্ষতিপূরণ নীতি। এর মধ্যে প্রথমেই আসবো ন্যায্য অধিকার নীতিতে। ন্যায্য অধিকার নীতিতে কি বলা হয়েছিল যে ফ্রান্স, স্পেন, সিসিলি, নেপলস প্রভৃতি জায়গায় যেসব পুরনো রাজবংশগুলো রাজত্ব করছিল, অর্থাৎ পূর্ব রাজবংশ, তাদের ফিরিয়ে আনা হোক। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে হল্যান্ডে অরেঞ্জ রাজবংশকে ফিরিয়ে আনা হয়েছে, সার্ডিনিয়া এবং পিডমন্টে স্যাভার রাজবংশকে ফিরিয়ে নেওয়া হয়েছে। তো এইভাবে রাজবংশগুলোকে, এবং পার্মা, মডেনা, ট্রাস্কানি ইতালির সেই সব ছোট ছোট রাজ্যগুলোর ওপর অস্ট্রিয়া তার রাজবংশের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। এর পরের ধাপে যেটা আসছি সেটা হচ্ছে ক্ষতিপূরণ নীতি। ক্ষতিপূরণ নীতি মানে হচ্ছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সকে মোটামুটি ফ্রান্সকে এক ধরনের মানে ফ্রান্স এতদিন ধরে যা জয় করেছে সেই জায়গাগুলো ফিরিয়ে দেওয়ার কথা বলা হলো। যেমন প্রথমেই অস্ট্রিয়াকে দেওয়া হচ্ছে, সে যেহেতু নেপোলিয়ন জার্মানি অধিকার করেছিল, তো সেই জার্মানি যে 39টা রাজ্য মিলে যে একটা বুন্ড তৈরি হয়েছিল, সেই বুন্ডটা তৈরি হবার পর সেটা অস্ট্রিয়া তার দখলে নিয়ে নিল। এছাড়াও অস্ট্রিয়া পাচ্ছে লম্বার্ডি এবং ভেনেশিয়া। পার্মা, মডেনা, টাস্কানি তো আগে হ্যাবসবার্গ বংশ নিয়ে নিয়েছে। এরপরে রয়েছে প্রাশিয়া কি পাচ্ছে? প্রাশিয়া পাচ্ছে তার পোজেন বন্দর, থন, ডানজিক ইত্যাদি। রাশিয়া কি পাচ্ছে? রাশিয়া পাচ্ছে পোল্যান্ডের কিছুটা অংশ, এবং তার পাশাপাশি বেসারাবিয়া, ফিনল্যান্ড। ইংল্যান্ড কি পাচ্ছে? ইংল্যান্ড কিন্তু ইউরোপের কিছু চায়নি, সে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশ এবং ভারতের মাদ্রাজ চাইল তার ব্যবসা বাণিজ্য বিস্তারের জন্য। তো এই ক্ষতিপূরণ নীতির দ্বারা ফ্রান্সকে মোটামুটি এক প্রকারের খণ্ড বিখণ্ড করে দেওয়া হলো। এরপরে যে নীতিটায় আসছি সেই নীতিটার নাম হচ্ছে শক্তি সাম্য নীতি।
শক্তি সাম্যনীতিতে কি বলা হচ্ছে যে ফ্রান্সের যে সেনাবাহিনী ছিল সেই ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দেওয়া হলো, সেখানে 5 বছরের জন্য মিত্রপক্ষের সৈন্যবাহিনী নিয়োগ করা হলো। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ফ্রান্সকে চারদিক দিয়ে ঘিরে দেওয়া হলো যাতে ফ্রান্স কোনো মতেই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। ফ্রান্সের উত্তর পূর্ব দিকে রয়েছে বেলজিয়াম, বেলজিয়ামকে যুক্ত করা হলো হল্যান্ডের সঙ্গে। ফ্রান্সের পূর্ব দিকে রয়েছে প্রাশিয়া, প্রাশিয়াকে যুক্ত করা হচ্ছে, প্রাশিয়াকে দিয়ে দেওয়া হচ্ছে রাইন অঞ্চল। ফ্রান্সের দক্ষিণ দিকে রয়েছে স্যাভয় এবং জেনোয়া, তাকে পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত করা রয়েছে। এছাড়াও দক্ষিণ দিকে আরও জেলার ছিল, সেগুলোকে সুইজারল্যান্ডের সঙ্গে দেওয়া হচ্ছে। নরওয়েকে ডেনমার্কের কাছ থেকে ছিনিয়ে এনে সুইডেনের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। এইভাবে কি করা হচ্ছে, ফ্রান্সকে চারদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে যাতে নেপোলিয়ান প্রসূত বা ফরাসি বিপ্লব প্রসূত যে জাতীয়তাবাদ, গণতন্ত্র বা উদারতন্ত্রবাদের যে ধারা, সেটার গতিরোধ করা সম্ভব হয়। এর পরিপ্রেক্ষিতে সোজা চলে যাচ্ছি অস্ট্রিয়াতে। অস্ট্রিয়াতে দেখা যাচ্ছে যে অস্ট্রিয়া ছিল হচ্ছে কি হ্যাবসবার্গ রাজবংশ রাজত্ব করত, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রিয়ার বহু জাতি অধ্যুষিত মানুষেরা থাকতো, এবং সেখানে মেটার্নিক যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে অস্ট্রিয়াতে যদি এই ফরাসি বিপ্লব প্রসূত গণতন্ত্র, উদারতন্ত্র প্রভৃতি যদি প্রবেশ করে তাহলে মোটামুটি অস্ট্রিয়াতে একটা সাংঘাতিক সংঘর্ষ শুরু হয়ে যাবে জাতিগুলোর মধ্যে। তাই জন্য তিনি একটা নীতি নিয়েছিলেন যে এক জাতির বিদ্রোহ দমন করার জন্য তিনি অন্য জাতিকে নিযুক্ত করেছিলেন। এছাড়াও তিনি 1819 সালে জার্মানিতে, প্রথমে অস্ট্রিয়াতে পরবর্তীকালে জার্মানিতে প্রবর্তন করলেন তার বিখ্যাত ডিক্রি বা আদেশ, সেটা হচ্ছে কার্লসবার্গ ডিক্রি। এই কার্লসবার্গ ডিক্রির ফলে কি বলা হলো যে অস্ট্রিয়া এবং জার্মানিতে কোনো উদারতন্ত্রবাদ, কোনো গণতন্ত্রবাদের যাতে প্রবেশ না হয় তার জন্য ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন পড়ানো বন্ধ হয়ে গেল। সভা, সমিতি, মিটিং, মিছিল, রাজনৈতিক কোনো সভা সব কিছুই সেখানে বন্ধ করে দেবার পাশাপাশি দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে উদারতন্ত্রী অধ্যাপক রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তাদের মধ্যেও কি করা হচ্ছে না তাদেরকে যাতে নিয়মিত নজরে রাখা যায় তার জন্য তিনি গুপ্তচর নিয়োগ করছেন। ইভেন ক্লাসরুমে পর্যন্ত তিনি গুপ্তচরদের পাঠিয়ে দিচ্ছেন, এবং যারা এর বিরোধিতা করছে তাদেরকেই তিনি কি করছেন, তাদেরকেই তিনি কারারুদ্ধ করছেন, তাদের ওপর অত্যাচার করছেন। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির ওপর ভিত্তি করেই কিন্তু তিনি অস্ট্রিয়াতে ফরাসি বিপ্লবের যে আগের যে প্রতিক্রিয়াশীল যে মানসিকতা সেটা প্রবেশ ঘটিয়েছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি 1815 সালে তিনি কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায় তৈরি করলেন। এই শক্তি সমবায়ের যে মূল উদ্দেশ্যই ছিল যে ভিয়েনা সন্ধিটাকে যে স্বাক্ষর করা হয়েছে তার শর্তগুলোকে রক্ষা করা, প্লাস হচ্ছে উদারনৈতিকতা, গণতন্ত্রবাদ, এই যে নেপোলিয়ানের সাম্রাজ্য বিস্তারের ফলে যেগুলোর প্রসার ঘটেছিল এগুলোর গতি রোধ করা। এবং তারা বলল যে রাষ্ট্রগুলো যেসব রাষ্ট্র ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণ করেছিল সেই রাষ্ট্রগুলো যদি আভ্যন্তরীণ কোনো সমস্যা দেখা দেয়, সেই আভ্যন্তরীণ সমস্যা কিন্তু সেই রাষ্ট্রগুলোর মতামত নিয়েই কিন্তু সেগুলোর সমাধান করতে হবে। তাই ঐতিহাসিক কেটলবি তার হিস্ট্রি অফ মডার্ন টাইমস গ্রন্থে বলছেন দে ইগনোরড দ্য চ্যালেঞ্জ অফ ফ্রেঞ্চ রেভলিউশন, অর্থাৎ ফরাসি বিপ্লবের দিকে যখন মানুষ এগিয়ে যাচ্ছে গণতন্ত্র, উদারনৈতিকতাবাদকে সঙ্গে নিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে মেটার্নিক এবং তার যে প্রতিক্রিয়াশীল যে শক্তিবর্গ তারা কিন্তু পেছনের দিকে হাঁটছে, তারা আবার কিন্তু সেই বিপ্লব পূর্ব যে ফরাসি বিপ্লব যে সমাজ সেই দিকে আবার চলে যাচ্ছে। বেশ, আমরা হ্যাঁ বলুন। যে ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারাকে কণ্ঠরোধ করে পুরাতন তন্ত্র প্রতিষ্ঠার জন্য মেটার্নিক যে ব্যবস্থা নিয়েছিল সেটাকেই বলা হচ্ছে মেটার্নিক তন্ত্র। আর এটাকে বাস্তবায়িত করার জন্য তিনি এক ধরনের পুলিশ বাহিনী তৈরি করেছিলেন যেটাকে বলছে কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপের শক্তি সমবায়। বেশ, আমরা পরের প্রশ্নে আসি। সায়ন্তন নাথের প্রশ্ন। সায়ন্তন ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় থেকে প্রশ্ন পাঠিয়েছে, জুলাই বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপটে রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার দ্বন্দ্বের কারণ আলোচনা করো। সুজিত স্যার। খুব সুন্দর প্রশ্ন। আমরা মেটার্নিক নিয়ে যখন আলোচনা করছি সেই সময় একটু যুগটা কি আমরা দেখে নিতে পারি। অষ্টাদশ শতাব্দীর শেষ, ঊনবিংশ শতাব্দীর শুরু, দুটো পরস্পর বিরোধী প্রবণতা তৈরি হচ্ছে। একে আমরা বলছি যুগ ধর্ম, যুগ প্রবণতা। একদিকে ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সেগুলো আহরণ করার জন্য মানুষ ব্যাকুল হয়ে উঠছে। অন্যদিকে যারা প্রাচীনতন্ত্রে বিশ্বাসী তারা কি করছে, সেই ফরাসি বিপ্লবের ভাবধারাকে সরিয়ে দিয়ে তারা পুরাতন তন্ত্রটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। তার মানে এই যে অভিঘাত,
এই অভিজ্ঞতার প্রেক্ষাপটে মেটার্নি গেলেন। পরে আমি মেটার্নি তার নিজের ওই নেপোলিয়নের মতো নিজের খেদের সঙ্গে বলেছিলেন যে তিনি যুগসন্ধিক্ষণে আসাটাই তার পাপ। তিনি যদি অনেক আগে আসতেন তাহলে পুরাতন তন্ত্রকে তিনি এনজয় করতে পারতেন, বা যদি পরে যদি আসতেন তাহলে নতুন ব্যবস্থায় তিনি অবগাহন করতে পারতেন। এই প্রেক্ষাপটে আমরা দেখছি নেপোলিয়ন মারা গেলেন। মারা যাওয়ার পর ওই যে চতুর্থ শক্তি জোট নেপোলিয়নের বিরুদ্ধে যারা তৈরি হয়েছিল, তাদের এবার কাজ হচ্ছে যে কিভাবে প্রাচীন ব্যবস্থাকে টিকিয়ে রাখা যায়। প্রাচীন ব্যবস্থা বলতে ওল্ড রেজিমি, অর্থাৎ রাজার ঐশ্বরিক ক্ষমতা প্রতিষ্ঠা করা, সামন্ততন্ত্রকে ফিরিয়ে আনা, গির্জার প্রাধান্য প্রতিষ্ঠা করা, এটা একটা দিক। অন্যদিকে আরেক দল ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারাকে জাতীয়তাবাদী চেতনায় রূপান্তরিত করার প্রচেষ্টা শুরু হলো। এই প্রেক্ষাপটে আমরা ফ্রান্সেই দেখলাম দুটো কিন্তু বিপ্লব হলো, একটা জুলাই বিপ্লব, একটা ফেব্রুয়ারি। আমি সংক্ষেপে জুলাই বিপ্লবটা বলছি। ভিয়েনা সম্মেলনে যে ন্যায্য অধিকার নীতি এক্ষুনি ম্যাডাম বললেন, সেই ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফরাসি বিপ্লবের পূর্বে যে সকল রাজ্যে যে যে বংশ রাজত্ব করত সেই বংশকে পুনরায় ফিরিয়ে আনবে। তা ন্যাচারালি ফ্রান্সে পূর্ব বংশ ফিরে আসবে। অষ্টাদশ লুই ক্ষমতায় এলেন। যারা জাতীয়তাবাদী ভাবধারা বিশ্বাসী তারা আন্দোলন করতে শুরু করলেন, কিন্তু মোটামুটি অষ্টাদশ লুই তিনি একটা মধ্যপন্থা নীতি অবলম্বন করলেন, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন এবং কিছু সংস্কার সাধনও করলেন। তার ফলে তিনি নির্বিঘ্নেই মোটামুটি তার যতদিন ছিলেন কাজটা করে দিতে পেরেছিলেন। তার মৃত্যুর পর 1824 খ্রিস্টাব্দে দশম চার্লস সিংহাসনে বসেন। তিনি ছিলেন প্রতিক্রিয়াশীল। তিনি ওই অষ্টাদশ লুইয়ের সংস্কার সব বাতিল করলেন, করে রাজার ঐশ্বরিক ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন এবং একজন প্রতিক্রিয়াশীল মন্ত্রী পলিগনাগকে নিয়োগ করলেন। পলিগনাগ 1830 খ্রিস্টাব্দের 26শে জুলাই একটা অর্ডিন্যান্স জারি করলেন, এটাকে বলা হয় জুলাই অর্ডিন্যান্স। সেই অর্ডিন্যান্স দ্বারা তিনি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলেন, স্বাধীনতা, গণতন্ত্র সব কিছুই মোটামুটি হরণ করে নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠার কথা ব্যবস্থা করলেন। তখন জনগণ উদারপন্থী নেতা থিয়ার্সের নেতৃত্বে প্রবলভাবে বিদ্রোহ করলেন। বাধ্য হয়ে দশম চার্লস পদত্যাগ করলেন এবং অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ সিংহাসনে বসলেন। এটা জুলাই মাসে এই ঘটনাটা ঘটেছিল বলে একে জুলাই বিপ্লব বলা হয়, আর এই রাজতন্ত্রকে বলা হয় জুলাই রাজতন্ত্র। এর প্রভাবটা যখন এই খবরটা ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে গেল, দাবানলের মধ্যে ছড়িয়ে পড়লো, তখন বিভিন্ন দেশে কিন্তু উদারনৈতিক আন্দোলন শুরু হলো। প্রথমেই বেলজিয়াম হল্যান্ডের স্বাধীনতা থেকে মুক্ত হলো, জার্মানিতে বিভিন্ন দাবির জন্য জনগণ আন্দোলন করতে শুরু করলো, ইতালিতেও আন্দোলন শুরু হলো, ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন শুরু হলো, রাশিয়ার অধীনতা থেকে পোল্যান্ড মুক্তির জন্য আন্দোলন শুরু করলো। এইভাবে বিভিন্ন দেশে দেখা যাচ্ছে রাজতন্ত্রের বিরুদ্ধে একটা উদারবাদী আন্দোলন হচ্ছে, কোথাও কোথাও জয়লাভ করছে, কোথাও ওই মেটার্নি কনসার্ট অফ ইউরোপের সাহায্যে দমন করা হচ্ছে। সেই জন্য এখানে ফিশার একটা সুন্দর বক্তব্য বলেছেন যে প্যারিসের চুল্লি থেকে অগ্নিকণা কনসার্ট অফ ইউরোপ শাসিত কাষ্ঠখণ্ডের ন্যায় পড়ে একটা বিরাট দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। মানে একটা ছোট্ট আগুন যেমন কাষ্ঠখণ্ডে পড়লে যেভাবে দাবানল হয়, সেই রকমই জুলাই বিপ্লবের এই ছোট্ট ঘটনাটা সারা ইউরোপে ছড়িয়ে পড়লো রাজতন্ত্রের বিরোধী হিসেবে। ঠিক এবার ফেব্রুয়ারি বিপ্লবে আসছে, অর্লিয়েন্স বলছে লুই ফিলিপ সিংহাসনে বসলেন। সেই সময় অনেকগুলো উদারনৈতিক দল তৈরি হয়েছিল, কিন্তু লুই ফিলিপ কী করলেন, অভিজাত, গির্জা, সমন্বয়ক এদের আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, অর্থাৎ তিনি সেই প্রাচীনপন্থীতে বিশ্বাসী হয়ে পড়লেন। অর্থনৈতিক অবস্থা একদম চূড়ান্ত রূপ নিল। সেই একইভাবে উদারনৈতিক দল থিয়ার্সের নেতৃত্বে গিজো রাজপ্রাসাদের কাছে, প্রধানমন্ত্রী গিজো ছিলেন, রাজপ্রাসাদের কাছে বিক্ষোভ দেখালো, তাতে রক্ষীদের গুলিতে 23 জন মারা গেল। তখন জনগণ সশস্ত্র বিদ্রোহে রূপ নিলেন, বাধ্য হয়ে লুই ফিলিপ কী করলেন, পদত্যাগ করলেন। এটা ঘটলো ফেব্রুয়ারি মাসে 1848 1848 খ্রিস্টাব্দে। এই 1848 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটেছিল বলে একে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়। এই ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউটাও কিন্তু একই রকম বিভিন্ন জায়গায় পড়লো। হাঙ্গেরিতে লুই কুসিতের নেতৃত্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো, ইতালির রোমে ম্যাৎসিনির নেতৃত্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো, জার্মানিতে গণ আন্দোলন ব্যাপক ধারণ করলো। প্রত্যেকটা দেশে উদারনৈতিক আন্দোলন চূড়ান্ত রূপ নিল এবং এটা 1 বছর ধরে 1848 খ্রিস্টাব্দ ধরে এই আন্দোলনটা চলেছিল বলে 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়। আর এই বিপ্লবের রানী হলেন প্যারিস, কারণ প্যারিস থেকেই বিপ্লবের উৎপত্তিটা, বিপ্লববাদের জননী। বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সুনীত মাহাতো। বলে সুনীত, কি জানতে চাও? সুনীত, শোনা যাচ্ছে না? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বরং পরের প্রশ্ন নিয়ে নিই, অয়ন নন্দীর প্রশ্ন। গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন থেকে অয়ন জানতে চেয়েছে, ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনি ও ক্যাভুরের ভূমিকা লেখো।
প্রথমে বলে রাখি যে ইতালি ছিল প্রাচীন যে রোমান সাম্রাজ্য তার লীলাভূমি এবং পঞ্চদশ শতকে যে নবজাগরণ হয়েছিল তার পীঠস্থান। সেই ইতালি যখন পরবর্তী 300 বছরে আমরা দেখতে পাচ্ছি সে বিভিন্ন ভাগে মানে একটা রাষ্ট্র সে প্রায় মানে অসংখ্য ভাগে বিভক্ত হয়ে পড়ছে। এবং নেপোলিয়ন 1796 খ্রিস্টাব্দে যখন ইতালি জয় করছেন সেখানে তিনি কিন্তু সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছেন এবং সেটা প্রতিষ্ঠার মাধ্যমে কি করা হচ্ছে না, তিনি সেখানে এক শাসন, এক আইন এবং কোড নেপোলিয়ন চালু করছেন। এর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ইতালিবাসীর মধ্যে একটা জাতীয় চেতনা বা ঐক্যের একটা ভাব আসছে। এই সময় দেখা যাচ্ছে ইতালিতে কিছু আমরা দার্শনিক এবং ঔপন্যাসিকের নাম পাই, তার মধ্যে ত্রয়া, কান্ত, লিওপার্ডি প্রমুখের নাম রয়েছে। তারা কি করছেন, তারা ইতালিবাসীর মধ্যে সেই যে তাদের যে জাতীয় জনচেতনা এবং ধারণার সেই যে তাদের যে লীলাক্ষেত্র সেটা তাদের মধ্যে উন্মেষ ঘটাতে সাহায্য করছে। এই যে পুনর্জাগরণ ঘটছে ইতালিবাসীর, এইটাকে বলা হয় রিসর্জিমেন্টো। এই রিসার্চিমেন্টো বা পুনর্জাগরণের ফলে ইতালিবাসী ধীরে ধীরে ঐক্য লাভের একটা চেষ্টা করছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি ইতালির উত্তর অংশে অর্থাৎ লম্বার্ডি, ভেনেশিয়া এবং পার্মা, মডেনা, টাস্কানি এই কটা অঞ্চল হচ্ছে অস্ট্রিয়া পরোক্ষ বা প্রত্যক্ষভাবে শাসন করছে এবং দক্ষিণ ইতালি, সিসিলি, নেপলস এগুলো পূর্ব রাজা বা ফ্রান্স পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে শাসন করছে। তো এরকম একটা পরিস্থিতিতে এবং স্যাভয় এবং পিডমন্ট এই দুটোতে আমরা দেখতে পাচ্ছি সেখানে আবার ইতালির রাজা রয়েছেন, তার নাম হচ্ছে স্যাভয় বংশের রাজা, তিনি হচ্ছেন ইমানুয়েল। তো এইরকম যখন একটা পরিস্থিতিতে সেই সময় কার্বোনারি বলে অসংখ্য গুপ্ত সমিতি গড়ে উঠেছিল, তার মধ্যে কার্বোনারি ছিল সব থেকে ইম্পর্টেন্ট। সেই কার্বোনারি ছিল এমন একটি গুপ্ত সংস্থা যারা কি করতো, গুপ্ত হত্যা বা সন্ত্রাসের মাধ্যমে চেষ্টা করেছিল যে এই যে বহুদা বিভক্ত ইটালিকে তারা বিদেশি শাসনের অবসান ঘটিয়ে তাদের মধ্যে ঐক্যবোধ জাগ্রত করে ইতালিকে স্বাধীন করতে। তার মধ্যে প্রথমেই আমরা জানতে পারি যিনি উঠে আসছেন তিনি কিন্তু দক্ষ রাজনীতিজ্ঞ ছিলেন না, তিনি আবেগতাড়িত হয়েই কিন্তু ইতালির সাম্রাজ্য বিস্তারের পথে অন্যতম কাণ্ডারি বলতে পারি আমরা, ইতালিকে ঐক্যবদ্ধ করার পথে কাণ্ডারি, তার নাম হচ্ছেন ম্যাসিনি। 1832 তিনিও কার্বোনারি দলের সদস্য ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি কার্বোনারি দল থেকে সরে এলেন এবং 1832 সালে তিনি ইয়ং ইটালি দল তৈরি করলেন। ইয়ং ইটালি দলের সদস্যদের বয়স তিনি ধরে দিলেন 18 থেকে 40 বছর বয়সী এবং তাদেরকে বলে দিলেন যে তোমার ধর্ম এবং দেশপ্রেম হচ্ছে এক এবং তোমরা জাতীয় জনচেতনার দ্বারা উদ্বুদ্ধ হও এবং তাদেরকে ছড়িয়ে দিলেন গ্রামে গ্রামে, জায়গায় জায়গায় ছড়িয়ে দিলেন যাতে তারা সাধারণ মানুষের মধ্যে, ইতালিবাসীর মধ্যে ওই ঐক্যবোধ বা জনচেতনার উন্মেষ ঘটাতে পারে। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রিয়ার দমন নীতির ফলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাসিনির এই পরিকল্পনা কিন্তু ব্যর্থ হলো, তাৎক্ষণিক ব্যর্থ হলো। পরবর্তীকালে সেই হালটা যিনি ধরলেন তিনি হচ্ছেন কাভুর। পিডমন্ট এবং সার্ডিনিয়ার তিনি ছিলেন প্রধানমন্ত্রী। 1852 খ্রিস্টাব্দে পিডমন্ট সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েল তাকে প্রধানমন্ত্রী করেন এবং প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করে তিনি বুঝতে পেরেছিলেন যে ইতালিকে স্বাধীন করতে গেলে কিন্তু শুধুমাত্র ইতালিবাসীর দ্বারা কিন্তু ইতালিকে স্বাধীন করা যাবে না, ইতালিকে ঐক্যবোধ এবং স্বাধীন করার জন্য বিদেশি শক্তির সাহায্য লাগবে। এই সময় আমরা দেখতে পাচ্ছি 1854 এবং 1856 সালে ক্রিমিয়ার যুদ্ধ হচ্ছে ইউরোপে। সেই ক্রিমিয়ার যুদ্ধে তিনি রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্স এবং ইংল্যান্ডকে সাহায্য করতে এগিয়ে এলেন এবং বিভিন্ন পত্রপত্রিকা ইতালির সমস্যাগুলো তুলে ধরলেন এবং 1856 সালে প্যারিসের সন্ধি যখন হচ্ছে ক্রিমিয়া যুদ্ধের পর, সেই সন্ধি স্বাক্ষরের যে সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে সবার সামনে তিনি ইতালির সমস্যাটা তুলে ধরলেন। প্রথম যিনি তাকে সাহায্য করতে এলেন তিনি ছিলেন ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়ন। তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্লম্বিয়ার্সের চুক্তি হলো কাভুরের এবং কাভুর তাকে বললেন যে আমি তোমাকে মানে স্যাভয় এবং নিস দেব, তার পরিবর্তে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধে আমাকে হেল্প করতে হবে। তো তৃতীয় নেপোলিয়ন প্রথমে শর্ত দিলেন যে অস্ট্রিয়াকেই প্রথমে আক্রমণ করতে হবে, তুমি যদি ইতালি আক্রমণ করে তাহলে কিন্তু ইতালি না, আমরা তখন নাম ছিল পিডমন্ট এবং সার্ডিনিয়া, তারা আক্রমণ করলে কিন্তু হবে না এবং তাতে তিনি রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু যখন সত্যি সত্যি অস্ট্রিয়া আক্রমণ করলো পিডমন্ট এবং সার্ডিনিয়া এবং সলফেরেনো এবং ম্যাজেন্টার যুদ্ধে যখন জয়ীও হচ্ছে এই ফ্রান্স এবং পিডমন্ট স্যাভয়ের পিডমন্ট সার্ডিনিয়া বাহিনী, ঠিক সেই রকম মুহূর্তে ফরাসি জনগণের চাপে তৃতীয় নেপোলিয়ন কিন্তু মানে তখন লম্বার্ডি ও অস্ট্রিয়ার কাছ থেকে কিন্তু ইটালি অধিকার করে নিয়েছে,
ঠিক তক্ষুনি সেরকম মুহূর্তে জেতার মুহূর্তে কি করলেন, তৃতীয় নেপোলিয়ন পিছিয়ে এলেন। তিনি অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষর করছেন। তাতে সব থেকে যিনি হতাশ হলেন তিনি হচ্ছেন কাভুর। তিনি প্রধানমন্ত্রিত্ব পদ ছেড়ে দিলেন, এবং শুধু যে ছেড়ে দিলেন তাই নয়, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে পারমা মাডেনা টাস্কানি যখন আবার তার সাহায্য চাইছে, তখন ধীরে ধীরে আবার কিন্তু ইতালি ঐক্যের পথে এগিয়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে গ্যারিবল্ডির সাহায্য নিয়ে তিনি দক্ষিণ ইতালি অর্থাৎ সিসিলি, নেপলস, সেগুলো সবই গণভোটের মাধ্যমে কিন্তু যুক্ত হতে চেয়েছিল। তো এইভাবেই ঐক্যবদ্ধের মাধ্যমে মানে ম্যাৎসিনি এবং কাবুর বলা হয়, একটা কোটেশন একটু বলি, সেটা হচ্ছে ম্যাৎসিনির বলা হয় ম্যাৎসিনির আবেগ, কাবুরের বুদ্ধি এবং গ্যারিবল্ডির অসি, এই তিনটের সাহায্যেই কিন্তু ইতালির ঐক্য সাধন। আর সুনীত মাহাতোর স্যার একটুখানি বলে কি, সুনীত মাহাতোর যে প্রশ্নটা ছিল সেটাও কিন্তু ইয়াং ইটালি নিয়েছিল, অর্থাৎ সুনীত কিন্তু নিজের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। স্যার আমি পরের প্রশ্নে যাই একটু। দেবারতী বর্মন প্রশ্ন পাঠিয়েছে শ্রীরামপুর রমেশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় থেকে, বিসমার্ক কিভাবে রক্ত ও লৌহ নীতির সাহায্যে জার্মানদের ঐক্যবদ্ধ করেছিলেন? সুজিত স্যার। এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে ম্যাডাম ক্রিমিয়ার যুদ্ধ বললেন, এই ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে একটু কথা বলে নিই। মানে আমাদের বিশ্বের সবচেয়ে মোস্ট সেন্সিটিভ জোন হচ্ছে ইস্টার্ন রিজন, পূর্বাঞ্চল যাকে বলা হয়, অর্থাৎ পূর্ব ইউরোপ। পূর্ব ইউরোপের দেশগুলোকে বলা হয় বলকান স্টেট, কারণ এরা জাতিতে ছিল স্লাভ। আচ্ছা, এটা হচ্ছে তিনটে মহাদেশের সন্ধিক্ষণ। স্যার সময়টা আসলে বড়। আচ্ছা, এখানে দুটো রিলিজন হয়েছিল, একটা ইসলাম এবং খ্রিস্টান। এই দুটো ধর্মের বেসিসে লড়াই এর জন্যই কিন্তু ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল। রাশিয়া চেয়েছিল পূর্বাঞ্চলের উপর ডমিনেশন করে তার ভূমধ্যসাগরে এসে এশিয়া আফ্রিকার কলোনি বিস্তার করতে, আর ইংল্যান্ড ফ্রান্স সেটা বাধা দিয়েছিল। এটা ছিল কিন্তু ভেতরকার, সেই জন্যই কিন্তু ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল। যাক, এবার আসছি আমি বিসমার্ক, জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্ক। বিসমার্ক ছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী, আর তার সম্রাট ছিলেন প্রথম উইলিয়াম। স্যার আমাদের মিনিট খানেক সময় আছে, আপনি যদি একটু ছোট করে বলেন। মিনিট, ঠিক আছে। বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করবার জন্য ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিলেন, এবং তিনি তিনটে যুদ্ধ করেছিলেন। প্রথমে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ করে তিনি স্লেজুইক, হলস্টাইন দুটো ডাচি পুনরুদ্ধার করেছিলেন। তারপরে 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে শ্যাডোয়ার যুদ্ধের মাধ্যমে কিছু রাজ্য পুনরুদ্ধার করলেন, কিন্তু কিছু অংশ অস্ট্রিয়াকে আবার ফিরিয়ে দিয়েছিল এই কারণে যাতে পরবর্তীকালে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করতে গেলে অস্ট্রিয়ার সমর্থন পাওয়া যায়। এরপর 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ হয়েছিল, কিন্তু সেডানের যুদ্ধ তিনি ঘোষণা করেননি, ফ্রান্স বাধ্য হয়েছিল যুদ্ধ করতে। তার কারণ এই সময়ে প্রাশিয়ার সম্রাট প্রথম উইলিয়াম এমস নামক স্থানে গ্রীষ্মাবকাশ কাটাচ্ছিলেন, ছুটি কাটাচ্ছিলেন। সেই সময়ে স্পেনের সিংহাসনে কে বসবে, হোয়েলজেনিন বংশ লিওপোল্ডকে ধার্য করা হয়েছিল বসার জন্য, কিন্তু ফ্রান্স এর বিরোধী ছিলেন। তখন ফরাসি দূত ওই প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করে বললেন যে যাতে ওই বংশের কেউ স্পেনের সিংহাসনে না বসেন, এই জন্য যেন তিনি একটা নির্দেশ দেন। তো প্রথম উইলিয়াম তিনি তার অক্ষমতার কথা জানালেন, এবং পুরো বিষয়টি তিনি টেলিগ্রামের মাধ্যমে তার প্রধানমন্ত্রী বিসমার্ককে জানিয়ে দেন। এইটিকে বলছে এমস টেলিগ্রাম। কিন্তু বিসমার্ক তো ধুরন্ধর রাজনীতিবিদ ছিলেন, তিনি টেলিগ্রামের কয়েকটি ভাষা চেঞ্জ করলেন। হ্যাঁ, চেঞ্জ করার মানেটা দাঁড়ালো যে ফরাসি দূতকে প্রথম উইলিয়াম অপমান করে তাড়িয়ে দিয়েছে। এর প্রতিশোধের জন্য কিন্তু সেডানের যুদ্ধ হলো, যুদ্ধে বিসমার্ক জয়লাভ করলেন, এবং 1870 খ্রিস্টাব্দে জার্মানি ঐক্যবদ্ধ হলো। ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হলেন প্রথম উইলিয়াম, তিনি কাইজার উপাধি নিয়েছিলেন, আর চ্যান্সেলর হলেন বিসমার্ক, অটো ভন বিসমার্ক। বেশ, এবার তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের সময় গিয়েছে। ইতিহাসের আজকে যা তোমরা পড়লে তার উপরে কি থাকবে তোমাদের হোম অ্যাসাইনমেন্ট দেখো। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দে মেটার্নিকে যুগ কেন বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, জোল ভারেন কি? তৃতীয় প্রশ্ন, বলকান জাতীয়তাবাদ টিকা লেখো। এবার দ্বাদশ শ্রেণীর পালা। দ্বাদশ শ্রেণীতে আজ আমাদের আলোচনার বিষয় বাণিজ্যিক আইন। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছো, তোমাদের প্রশ্ন তো আমাদের কাছে রয়েছে। আর অবশ্যই এই চ্যাপ্টার পড়ানোর জন্য আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন কালীধন ইনস্টিটিউশনের শিক্ষক পান্নালাল মণ্ডল, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রশান্ত মোদক আদর্শ বিদ্যাপীঠ, হাটথুবা আদর্শ বিদ্যাপীঠ থেকে। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আমি প্রথমেই চ্যাপ্টারের নাম আমরা যা দেখছি স্যার, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং দ্য ল অফ পার্টনারশিপ। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্ন এটাই আসবে যে অংশীদারি কি এবং তাদের বৈশিষ্ট্য কি, আর তার উপাদানগুলি বা কি কি। গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় অংশীদারি আইন। এখন অংশীদারি আইন এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই অংশীদারি আইনের ওপর ভিত্তি করে তোমাদের ক্লাস 12-এ পার্টনারশিপের অনেক ধরনের অঙ্ক তোমাদের করতে হবে। সেই কারণে তোমরা সকলেই মন দিয়ে শুনবে, এবং যদি প্রয়োজন মনে হয় কিছু কিছু জিনিস তোমরা নোট ডাউন করে নেবে। চলে আসি আমাদের বিষয়বস্তুতে। অংশীদারি কি? অর্থাৎ
What do you mean by partnership? Actually, partnership is the relation between two or more persons having for the purpose of earning profit, and all the partners are eligible to control and conduct the business, or on behalf of any one of them acting for all. অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি যৌথ প্রচেষ্টায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি কোনো অংশীদারি কারবার গড়ে তোলে, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকেই বলা হয় অংশীদারি। এখন এই অংশীদারি, যদি আমরা এই অংশীদারি বা পার্টনারশিপের ডেফিনেশনটা ভালো করে যদি অ্যানালিসিস করি, then we will get different features and elements of partnership. At first we shall discuss about the different elements of partnership বা অংশীদারির বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। Actually there are three elements of partnership, basically mainly three elements, প্রধানত তিনটে প্রধান উপাদান। What are those three elements? সেই তিনটে প্রধান উপাদান কি? Now, first of all, number one, the partners are entitled, the partnership agreement, the partnership business is fully formed on the basis of agreement. অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানটি বা অংশীদারি কারবার সম্পূর্ণভাবে চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত বা গড়ে ওঠে। নাম্বার টু, দ্য পার্টনার্স শেয়ার প্রফিট, অংশীদাররা মুনাফা অর্জনের জন্য এই অংশীদারি কারবার গড়ে তোলেন। অ্যান্ড লাস্ট এলিমেন্টস, তৃতীয় উপাদানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো all the partners are eligible to control and conduct the business or on behalf of all, any one of them acting for all. অর্থাৎ সমস্ত অংশীদার কারবার পরিচালনার কাজে অংশগ্রহণ করতে পারে, অথবা সবার হয়ে একজন বা দুজন ব্যক্তি কারবার পরিচালনার কাজে অংশগ্রহণ করে থাকেন। এই তিনটে হলো অংশীদারির প্রধান উপাদান। এখন এই উপাদানগুলোর পর ভিত্তি করে আমরা অংশীদারি কারবারের বা অংশীদারির বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। কি কি? নাম্বার ওয়ান, ফার্স্ট বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য বা ফিচার্স হলো স্বেচ্ছা প্রদত্ত সম্মতি। আমরা জানি যে পার্টনারশিপ ইট ইজ ফুললি ফর্মড অন দ্য বেসিস অফ এগ্রিমেন্ট, অংশীদারি সম্পূর্ণভাবে চুক্তির ওপর ভিত্তি করে গঠিত হয়। তাহলে এই যে চুক্তি গঠন করা হলো, এই চুক্তির সম্পূর্ণভাবে কিন্তু অংশীদারি আইন অনুযায়ী প্রতিস্থাপিত বা অংশীদারি আইন অনুযায়ী গঠন করতে হবে। এখন অংশীদারি সম্পর্ক তখনই উৎপত্তি ঘটে যখন এক্সপ্রেসড অথরিটি বা ব্যক্ত প্রাধিকার এবং ইমপ্লয়েড অথরিটি বা বিবক্ষিত প্রাধিকার বা অনুক্ত প্রাধিকার এই চুক্তি উপস্থিত থাকে। এখন স্যার স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে স্যার ব্যক্ত প্রাধিকার বলতে আমরা কি বুঝি? ব্যক্ত প্রাধিকার বলতে আমরা বুঝি যে সমস্ত প্রাধিকারগুলো অংশীদারি দলিলে উল্লেখ করা আছে, সেই প্রাধিকারগুলোকে আমরা বলে থাকি ব্যক্ত প্রাধিকার। আর যে প্রাধিকারগুলো অংশীদারি কারবারের চলাকালীন অংশীদারদের উপর বর্তায়, সেই প্রাধিকারগুলোকে বলা হয় ইমপ্লয়েড অথরিটি বা বিবক্ষিত প্রাধিকার বা অনুক্ত প্রাধিকার। একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাতে পারি। ধরো একজন ব্যক্তি একাধিক উত্তরাধিকার রেখে তিনি মারা যান। মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীগণরা ওই মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তি, অংশীদারি সম্পত্তি এবং সুনাম ইত্যাদি তারা নিজেরা ভাগ করে নেন। ভাগ করে নিলেন, কিন্তু ওই
কেন না যেহেতু এখানে ব্যক্ত প্রাধিকার এবং বিবক্ষিত প্রাধিকার অনুপস্থিত বা নেই, বিদ্যমান নয়, সেই কারণেই কিন্তু এটা তারা অংশীদার নয়। বেশ, আমি এই জায়গায় স্যার একটু দেখে নেবো। আমার যা মনে হচ্ছে আপনি বলছেন যে অংশীদারি চুক্তির দলিল এই সংক্রান্ত আপনি কথা বলছেন, তো সেক্ষেত্রে অংশীদারি চুক্তির দলিল কি, এই প্রশ্ন আমরা পেয়েছিলাম মৃন্ময় দত্ত হাটথোবা আদর্শ বিদ্যালয় থেকে। এই প্রশ্ন কিন্তু আমাদের পাঠিয়েছে। স্যার এই প্রসঙ্গে আপনি কিছু বলবেন? আচ্ছা, আমি বলি। আচ্ছা, স্যার যেটা আলোচনা করছিলেন ওখানে আমরা বারেবার যে স্যার যতগুলো এলিমেন্টসগুলো বলছিলেন পার্টনারশিপের, এই পুরোটাই হচ্ছে কিন্তু পার্টনারশিপ ডিড আমি আলোচনা করার আগে সেই জায়গাটা একটু হাইলাইট করতে চাই। আমাদের এই অংশীদারি যে নিয়ে আলোচনা হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা আইনের বলে তো হয়, কারণ তোমরা জানো যে এগুলো যাই হচ্ছে সব কিছু পেছনে কোনো না কোনো একটা আইন রয়েছে। যেমন অংশীদারি, এটা 1932 সালে ভারতীয় যে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টে সমস্ত কিছু এই পার্টনারশিপ সম্পর্কে বলা আছে। অর্থাৎ অংশীদারি সম্পর্কে যা কিছু আমরা জানতে চাইছি, যা কিছু পাচ্ছি, সব কিন্তু বলা আছে কোথায় না ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932। কিন্তু এরও আগে একটা ইতিহাস আছে, অর্থাৎ এই যে 1932 যে পার্টনারশিপ অ্যাক্ট, এইটা কিন্তু 1932 আগেও ছিল। সেটা কোথায় ছিল না, সেটা 1872 সালে যে ভারতীয় চুক্তি আইন অর্থাৎ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে, তখনই কিন্তু এই পার্টনারশিপ ব্যাপারটা সেখানেও আলোচনা করা ছিল। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে এই মানে সেই আইনে পার্টনারশিপ সংক্রান্ত বেশ কিছু অ্যাম্বিগুইটি দেখা দেয়, অর্থাৎ কিছু অস্পষ্টতা দেখা দেয় সেগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আইনটা। তখন সেখানে যে 11 নামক যে চ্যাপ্টারটা ছিল সেখানে পার্টনারশিপ ছিল বিষয়টা, সেই 11 চ্যাপ্টারটাকে আমরা কি মানে আইন বলে কি হয় সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। তার পরিবর্তে 1932 সালে নতুন করে আমাদের ভারতীয় অংশীদারি আইন 1 অক্টোবর থেকে কার্যকারী হয়। সেখানে আমরা দেখতে পাই যে এই যে অংশীদারি ব্যাপারটা রয়েছে, এই অংশীদারি কারবার টোটালটাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা চুক্তির ওপরে, অর্থাৎ চুক্তি না হলে কিন্তু অংশীদারি চলবে না। কিন্তু এখন এই চুক্তিটা কি, অর্থাৎ চুক্তিটা আমরা মৌখিক করতে পারি, অর্থাৎ কতজন নিয়ে আমরা তো একটা অংশীদারি কারবার গড়ে তুলি। যেমন এখানে বলা আছে কি মিনিমাম সদস্য সংখ্যা যদি আমরা ভাবি তাহলে মিনিমাম হচ্ছে 2, ম্যাক্সিমাম হচ্ছে সেখানে যদি আমরা ব্যাংকিং হয় তাহলে 10 জন সদস্য, যদি নন ব্যাংকিং হয় তাহলে হবে 20 জন সদস্য। কিন্তু এই যে ধরো 10 জন বা 20 জন নিয়ে আমরা একটা ব্যবসা করছি, এখন এদের মধ্যে কি হতে পারে, দেখা গেল এদের মধ্যে ভবিষ্যতে কোনো রকম সম্পর্কে টানাপোড়েন হতে পারে। সেই জন্য তাদের মধ্যে যে সম্পর্কটা হয়েছে, তাদের মধ্যে যে চুক্তি হয়েছে, সেই চুক্তিটাকে আমাদের লিখিত আকারে দেখা যেতে পারে। কিন্তু এবার ব্যাপারটা যে এটাকে সবসময় কি লিখিত হতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই, এটা মৌখিক হতে পারে। সেটা নির্ভর করছে পারস্পরিক সদ্বিশ্বাসের উপর, অর্থাৎ আমরা যারা অংশীদার রয়েছি পারস্পরিক সদ্বিশ্বাস রয়েছে কিনা। কিন্তু তবু আমাদের মনে রাখতে হবে যেহেতু এখানে টাকা পয়সার একটা লেনদেনের ব্যাপার রয়েছে, তাই সেক্ষেত্রে আমরা কি করব না, অবশ্যই এটা আমরা চেষ্টা করব উপযুক্ত স্ট্যাম্প পেপারে এই চুক্তিটাকে লিপিবদ্ধ করে রাখতে। তখনই সেই যে আমরা স্ট্যাম্প পেপারে লিখিত আমরা চুক্তিটা করছি, আর দিস ইজ হচ্ছে পার্টনারশিপ ডিড। এখন এই পার্টনারশিপ ডিড তোমাদের মনে হতে পারে আচ্ছা এটা পার্টনারশিপ ডিড হলো, কিন্তু সেখানে কি কি বিষয় উল্লেখ থাকতে পারে। এখানে তোমরা মনে রাখবে পার্টনারশিপ ডিডের মূল বিষয় যেগুলো হচ্ছে সেগুলো কি না, সেখানে অংশীদারের নাম, অর্থাৎ সেখানে প্রতিষ্ঠানটার নাম, তার হেড অফিস কোথায় অর্থাৎ কার্যালয় কোথায়, যারা পার্টনার অর্থাৎ অংশীদার কতজন অংশীদার রয়েছে, তাদের নাম, তাদের ঠিকানা, তাদের স্বাক্ষর, তাদের মধ্যে কি চুক্তিটা হয়েছে, অর্থাৎ তারা যে পরবর্তীকালে যদি কোনো লাভ হয় বা ব্যবসায় কোনো লোকসান হয় কিভাবে তারা নিজেদের মধ্যে শেয়ার করবে। দেখা গেল কোনো কারণে কোনো একজন অংশীদার মনে হলো যে আমি আর ব্যবসাটা করব না, সে চলে যেতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে সে অবসর গ্রহণ করতে পারে, সেটাও সেখানে লেখা থাকতে হবে। অথবা আমার মনে হলো না আমাদের ব্যবসা বড় হয়েছে, আমরা আরও কয়েকজন নিতে পারি, তখন সেক্ষেত্রে আমরা নতুন করে একজন অ্যাডমিট করতে পারি, দ্যাট ইজ অ্যাডমিশন অফ এ পার্টনার। অর্থাৎ আমাদের অংশীদারে দিতে আমাদের অংশীদার প্রতিষ্ঠানটা সম্পর্কিত বিষয় ডিটেলসে লেখা থাকবে। বেশ, তাহলে আমি এই সংক্রান্ত প্রশ্ন যেটা ছিল সেটা দেখিনি। মোনালিসা জানা আচার্য প্রফুল্লচন্দ্র বালিকা বিদ্যালয় উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছিল অংশীদারি প্রতিষ্ঠান কত প্রকারের হয়। তাহলে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গেলাম যে অংশীদারি প্রতিষ্ঠানের যে বিভিন্ন রকম প্রকার ভেদ রয়েছে তার সম্পর্কে কিন্তু স্যার আমাদের জানিয়ে দিলেন। এবার আমি দেখব তৃতীয় প্রশ্ন দেবজ্যোতি মণ্ডলের, দমদম শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির উত্তর 24 পরগনা থেকে। দেবজ্যোতি জানতে চেয়েছে একটি অংশীদারি কারবারের বিভিন্ন ধরনের অংশীদার সম্পর্কে আলোচনা করো, মানে পার্টনারদের সম্পর্কে মূলত জানতে চেয়েছে। আচ্ছা, এখানে আমরা বলে রাখি প্রশ্ন খুব ভালো প্রশ্ন, কিন্তু এখানে আমাদের একটু আমরা বুঝে নিতে হবে যে এখানে আমাদের কিন্তু পার্টনারদের ক্লাসিফিকেশন চেয়েছে। আমরা অনেক সময় এটা গুলিয়ে ফেলি যে পার্টনারদের ক্লাসিফিকেশন নাকি পার্টনারশিপের ক্লাসিফিকেশন, কিন্তু এখানে তুমি যে প্রশ্নটা করেছো অংশীদারের অর্থাৎ পার্টনারের ক্লাসিফিকেশন। পার্টনার ক্লাসিফিকেশন বলতে আমি প্রথম দিয়েই শুরু করি,
প্রথমে আমরা যেটা বলছি সেটা সক্রিয় অংশীদার। দেখো নামটাই বলা আছে সক্রিয়, অর্থাৎ আমি যে অংশীদারটা হয়েছি আমি ব্যবসাতে আমি সম্পূর্ণভাবে অংশগ্রহণ করব, অর্থাৎ ব্যবসায় পরিচালনা থেকে আরম্ভ করে পরবর্তীকালে ব্যবসায় যদি কোনো লোকসান হয় বা যদি আমাদের কোনো দায় দায়িত্ব নিতে হয় টোটালটাতেই আমার পূর্ণ মানে ফুল পার্টিসিপেশন থাকবে। দ্যাট ইজ হচ্ছে সক্রিয়, অর্থাৎ আমি সম্পূর্ণভাবে নিজেকে ডিভোট করেছি। আচ্ছা, আরেকটা কি হতে পারে উপ অংশীদার অর্থাৎ পার্টনার, কিন্তু সাব কীরকম এটা হচ্ছে তোমরা ভাবতে পারো যে ধরো আমি তো পার্টনার হলাম, আমি একজন অংশীদার, আমি শেয়ার নিলাম, কিন্তু এবার আমি আমার সেই শেয়ারের একটা অংশ তোমাদের মধ্যে ধরো কাউকে বা আমার কোনো পরিচিতকে দিয়ে দিলাম, যে সেই আমার থেকে জিনিসটা নিল অর্থাৎ আমার থেকে যে অংশটা নিল তখন আমি পার্টনার, সে হয়ে যাচ্ছে সাব পার্টনার অর্থাৎ উপ অংশীদার। আচ্ছা, আর কি হতে পারে মুনাফাভোগী। দেখো নামটাই আমরা বলছি মুনাফাভোগী, অর্থাৎ আমি শুধুমাত্র প্রফিটের অংশটা নেব, অর্থাৎ আমি ব্যবসাতে অংশীদার হিসেবে রয়েছি কিন্তু আমরা সক্রিয়ভাবে সক্রিয়ভাবে করছি না, আমার কাজই হচ্ছে প্রফিট হলে নেব। হ্যাঁ, শুধু কি প্রফিটই নেব, তাহলে কি আমি কোনো দায় দায়িত্ব নেব না? না, দায় দায়িত্ব নেব। দেখা গেলো থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির করে আমাদের টোটাল পার্টনার ফার্মটাই সেখানে লাইবেল হয়ে গেছে, সেক্ষেত্রে আমিও কিন্তু লাইবেল হব, কিন্তু সচরাচর হব না। আমার মূল কাজটা হচ্ছে মুনাফা নেওয়া। এরা মুনাফা কি হতে পারে, আর কি হতে পারে নিষ্ক্রিয়, অর্থাৎ আমি সেইভাবে অংশগ্রহণ করছি না, আমার কাজ হচ্ছে যে যদি ব্যবসা পরবর্তীকালে কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে আমি সেক্ষেত্রে আমার অংশগ্রহণটা দেখাবো, নিষ্ক্রিয়। আর কি হতে পারে নাবালক। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই নাবালক আমাদের অংশীদারি আইনে বলা আছে নাবালক, কিন্তু চুক্তি আইনেই বলা আছে যে নাবালক কিন্তু অংশীদার হতে পারে না, কিন্তু এক্ষেত্রে বলার আছে এক্ষেত্রে কি না নাবালক অংশীদার হতে পারে। কিরকমভাবে দেখা গেল নাবালককে অংশীদার হিসাবে প্রতিষ্ঠানে নিতে গেলে বাকি যারা এক্সিস্টিং মেম্বার রয়েছে তারা রাজি হয়েছে, অর্থাৎ তারা বলছে না আমি সেই নাবালককে আমাদের অংশীদার হিসেবে নেব, অবশ্যই আমি নিতে পারি, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে নাবালক শুধুমাত্র প্রফিটের অংশটাই সে পাবে, সে কিন্তু লাইবিলিটির দায়টা নেবে না। আচ্ছা, আর কি হতে পারে অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত কীরকম, ওই যে আগেই আমি বললাম যে আমরা 3-4 জন বা 4 জন 5 জন নিয়ে একটা পার্টনারশিপ গঠেছি, কিছুদিন পরে দেখা গেল যে আমাদের মধ্যে মনোমালিন্য হলো, কোনো একজন আর থাকতে চাইছে না, চলে যেতে চাইছে। হ্যাঁ, সে চলে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সকলের সম্মতি লাগবে। তার আগে কি করব না সেই অংশীদার বাকি অংশীদারকে একটা নোটিশ দেবে যে আমি এরপর থেকে আর এই পার্টনারশিপ রিলেশনে চালিয়ে যেতে চাই না, তাহলে সে চলে যেতে পারে। অবশ্যই সেটাকে বলা হচ্ছে অবসরপ্রাপ্ত। আরেকটা হচ্ছে মনে রাখতে হবে খুব ভাইটাল, সেটা হচ্ছে আচরণের দ্বারা অনুনীত। আচরণ তো অনুনীত অংশীদার কীরকম, অর্থাৎ আমি পার্টনার নই, অর্থাৎ ডিরেক্ট পার্টনার নই, কিন্তু আমি আমার আচরণের দ্বারা অন্য লোককে ইমপ্রেস করার জন্য আমি দেখাচ্ছি না আমি পার্টনার। কেন দেখাচ্ছি না, আমার হয়তো ইনফ্লুয়েন্স রয়েছে, আমার হয়তো ফিনান্সিয়াল পজিশন খুব ভালো, আমি সেইটাকে ব্যবহার করে থার্ড পার্টিকে সেই পার্টনারশিপ ফার্মে হয়তো সে টাকা ইনভেস্ট করছে, অর্থাৎ আমারটাকে আমার যে ইমেজটা রয়েছে সেটা আমি কাজে লাগাচ্ছি, অথচ আমি কিন্তু অংশীদার নই। সেক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে অর্থাৎ আমি আমার আচরণের দ্বারা সেটা প্রকাশ করছি, এটা হচ্ছে আচরণের দ্বারা অনুমিত অংশীদার। এক্ষেত্রে বলা আছে যদি দেখা যায় এর ফলে সেই ফার্মের কোনো লায়াবিলিটি হয় তাহলে কিন্তু আমি তো নিজে থেকে আমার নামটা ব্যবহার করার অনুমতি দিয়েছি, সেক্ষেত্রে আমি কিন্তু লায়াবিল হয়ে যাব। আচ্ছা, লাস্ট আরেকটা বলি, আরেকটা তোমরা জানবে, এটা যদি আমাদের ভারতবর্ষে খুব একটা ব্যবহার হয় না, কারণ নামটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদার। সীমাবদ্ধ অংশীদার, দেখো আমি পার্টনারশিপের স্যার তোমাদের বলেছেন যে বৈশিষ্ট্য যখন আলোচনা করা হয় তখন একটা আমাদের পার্টনারশিপের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে যে লায়াবিলিটিটা হবে আনলিমিটেড, অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা পার্টনারের যে তার দায় সেটা তার ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত রিলেটেড হয়ে যেতে পারে। অর্থাৎ যদি কোনো কারণে ব্যবসায় ক্ষতি হয় তাহলে আমি যে টাকাটা দিচ্ছি শুধু সেই পর্যন্ত দায়বদ্ধ নয়, কিন্তু আমার যে সম্পত্তি রয়েছে ব্যক্তিগত সেটাও কিন্তু লায়াবল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলা হচ্ছে সীমাবদ্ধ। সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে পার্টনারশিপ যারা টোটাল পার্টনার রয়েছে তাদের মধ্যে একজনকে অতি অবশ্যই আনলিমিটেড লায়াবিলিটি নিতেই হবে, বাকি সব লিমিটেড লায়াবিলিটি, সেইটা হচ্ছে সীমাবদ্ধ। বেশ, আমরা তাহলে এবার পরের প্রশ্নে যাই। বিবেক জানা প্রফুল্ল কানন দেশপ্রিয় বিদ্যা মন্দির থেকে বিবেক জানতে চেয়েছে অংশীদারি কারবারে নাবালকের অধিকার আলোচনা করো। স্যার বললেন একটু আগেই যে নাবালক হলে সেক্ষেত্রে তার কোনো দায় থাকছে না, তো সেক্ষেত্রে আর কি কি অধিকার তার থাকছে? বেসিক্যালি দেয়ার আর 3 রাইটস অফ আ মাইনর পার্টনার। একজন নাবালক অংশীদারের 3টে অধিকার থাকতে পারে। কি কি না, প্রথমত তিনি কারবারের মুনাফা অংশগ্রহণ করতে পারেন, মুনাফা বা প্রফিটটা এনজয় করবেন। সেকেন্ডলি তিনি অংশীদারি কারবারের সমস্ত
হিসাব নিকাশ পরীক্ষা করার অধিকার তার থাকবে। এবং তৃতীয় যেটা সেটা হলো যে তিনি যদি অংশীদারি কারবার থেকে বিচ্ছেদ করতে চান তাহলে তিনি কোর্টের দ্বারস্থ হতে পারেন বা কোর্ট কেস তিনি করতে পারেন। এই তিনটে অধিকার। বেশ, তাহলে পরের প্রশ্ন দেখি। নাবালকদের অধিকার সম্পর্কে তো আমরা জানলাম, এবার অদ্বিতীয়াদের প্রশ্ন। চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ থেকে অদ্বিতীয়া জানতে চেয়েছে অংশীদারি কারবার নিবন্ধন প্রণালী ব্যাখ্যা করো। স্যার, আচ্ছা, এখানে নিবন্ধন ব্যাপারটা বুঝতে পারছো, রেজিস্ট্রেশন, অর্থাৎ আমরা যে চুক্তিটা করেছি, এখন করার পরে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার নাম অংশীদারি একটা প্রতিষ্ঠান। এখন এই প্রতিষ্ঠানটা আমরা রেজিস্টার করতেও পারি, নাও করতে পারি। কিন্তু আমি যদি রেজিস্টার করি, তো প্রসেসটা জানতে চাইছে, তো সে পদ্ধতিটা জানতে চাইছে, তো প্রণালী অর্থাৎ কিভাবে আমরা মানে সরকারের কাছে রেজিস্টার করার জন্য অ্যাপিলটা করব, অর্থাৎ প্রতিষ্ঠানটা রেজিস্ট্রেশন পাবে। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে দিই যে এই যে 1932 সালে যে আইনটা রয়েছে পার্টনারশিপ অ্যাক্ট, এই অ্যাক্টের সেকশন 57 অর্থাৎ 57 ধারাতে বলা আছে যে রাজ্য সরকার একজন রেজিস্ট্রার নিয়োগ করবে। সেই রেজিস্ট্রারের কাছে কিন্তু আমরা কি করব, সেকশন 58 এবং 59 এই যে দুটো ধারা রয়েছে, এই ধারা অনুযায়ী আমরা সেই রেজিস্ট্রারের কাছে কতগুলো বিষয় উল্লেখ করে তার কাছে আমরা একটা অ্যাপিল করব যে আমরা এই বিষয়গুলো উল্লেখ করেছি, এইগুলো আমাদের প্রতিষ্ঠানের পক্ষে সঠিক, তার ভিত্তিতে আমাদের প্রতিষ্ঠানটাকে রেজিস্টার করা হোক। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ওই যে বললাম যে সেকশন 58 এবং 59 এই দুটো ধারাতে আমরা কি কি বিষয় উল্লেখ করার কথা বলা আছে না, সেক্ষেত্রে বলা আছে যে অংশীদারদের নাম, তাদের প্রত্যেকের স্বাক্ষর, যে অংশীদারি প্রতিষ্ঠানটা আমি গড়ে তুলছি তার নাম, তার হেড অফিস কোথায় বা তার কর্মপরিধিটা কত দূর পর্যন্ত রয়েছে, এবং অংশীদারদের মধ্যে কি কি বিষয় উল্লেখ রয়েছে, অর্থাৎ চুক্তির যে বিষয়গুলো ছিল সেইগুলো নিয়ে উপযুক্ত পরিমাণে ফি যদি আমরা রেজিস্ট্রারের কাছে দিতে পারি, রেজিস্ট্রার সেইটা দেখে যদি সন্তুষ্ট হয়, তাহলে অটোমেটিক আমাদের যে প্রতিষ্ঠানটার নাম তারা কি করবে না সেই রেজিস্টার বইতে তুলে দেবে। তার পরিবর্তে তাহলে কি সন্তুষ্ট হয়েছে, তার মানে সে বলছেন হ্যাঁ তোমাদের যে প্রতিষ্ঠানটা রয়েছে সেটা অবশ্যই রেজিস্টার হিসেবে হলো। তার পরিবর্তে সে রেজিস্টার কি করবে না আমাদেরকে একটা সার্টিফিকেট দেবে, যেটাই হয়েছে রেজিস্ট্রেশন, অর্থাৎ প্রতিষ্ঠানটা আজকে থেকে নিবন্ধিত হলো। বেশ, তাহলে রেজিস্ট্রেশনের জন্য যে কি কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা কিন্তু আমরা শিখলাম। এবার আমরা দেখব অঙ্কন ঘোষ ফতেপুর হাই স্কুল থেকে কি প্রশ্ন পাঠিয়েছে। অঙ্কন জানতে চেয়েছে অংশীদারি এবং সহ মালিকানার কি কোনো পার্থক্য রয়েছে, মানে যিনি অংশীদার আর কারুর যদি কো পার্টনারশিপ থাকে, আমার মনে হয় সেক্ষেত্রে এই কোনো পার্থক্য রয়েছে কিনা, এটাই প্রশ্ন। এক্ষেত্রে বলি যে এই যে অংশীদার, এতক্ষণ ধরে আমরা সবসময় অংশীদার নিয়েই আলোচনা করে যাচ্ছি, তার সাথে এবারে খুব ভালো একটা প্রশ্ন সে নতুন কিছু সংযোজন করলো, সেটা হচ্ছে সহ মালিকানা। অর্থাৎ সেক্ষেত্রে তাকে যৌথ মালিকানা, অ্যাকচুয়ালি সহ মালিকানা মানে হচ্ছে যৌথ মালিকানা। অংশীদারি মানে হচ্ছে যেমন আমাদের পার্টনারদের মধ্যে একটা রিলেশন, অর্থাৎ অংশীদারি একটা সম্পর্ক, অর্থাৎ আমরা ভবিষ্যতে তার প্রফিট বা তার লোকসান কীভাবে ভাগ করছি এই নিয়ে প্রতিষ্ঠানটার সাথে আমাদের যে অংশীদার রয়েছে প্রত্যেকের পারস্পরিক একটা সম্পর্ক। আর এই যে সহমালিকানা হচ্ছে কোনো একটা সম্পত্তির ওপরে, সেই সম্পত্তিটার ওপরে আমাদের কয়েকজনের যখন মালিকানা থাকবে তখন সেটাকে বলা হবে যৌথ মালিকানা বা সহমালিকানা। আচ্ছা, এদের মধ্যে অবশ্যই প্রভেদ রয়েছে। কীরকম? অংশীদারি প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব থাকে, অর্থাৎ একজন পার্টনার আর একজন পার্টনারের প্রতিনিধি হিসেবে কাজ করে। অর্থাৎ আমি কোনো একজন পার্টনার যে কাজটা করছি সেই কাজটার সাথে সাথে কিন্তু ওই কাজটার জন্য যদি কোনো দায়বদ্ধতা থাকে সেটা শুধু আমার নয়, বাকি যারা অংশীদার রয়েছে প্রত্যেকের কিন্তু এই সহমালিকানা কিন্তু তা নয়। সহমালিকানাতে আমি যে কাজটা করছি সেটা শুধুমাত্র আমার জন্যই। আর কি হতে পারে না অংশ হস্তান্তর। এরকম কিভাবে অংশ হস্তান্তর কিরকম, অর্থাৎ পার্টনারশিপের ক্ষেত্রে আমরা কিন্তু কাউকে আমার পার্টনারশিপের যে রাইটসটা রয়েছে কিন্তু দিয়ে দিতে পারি না, কিন্তু যৌথ মালিকানাতে আমরা দিতে পারি, কারণ আমরা প্রত্যেকেই মালিক, অর্থাৎ সেখান থেকে আমরা শেয়ারটা নিচ্ছি। এবার দেখা যাচ্ছে আমরা কোনো একজনকে সেটাকে আমার অংশটা আমি কাউকে হস্তান্তর করে দিলাম, অবশ্যই দিতে পারি। আর কি না মুনাফার দিক দিয়েও কিন্তু এই দুটোর মধ্যে প্রভেদ রয়েছে। কীরকম? অংশীদারি প্রতিষ্ঠান যেটা রয়েছে এটা নিশ্চয়ই একটা প্রতিষ্ঠান গড়ে তুলছে, নিশ্চয়ই মুনাফার জন্য একটা উদ্দেশ্য থাকবে, অর্থাৎ মুনাফাটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। কিন্তু সহমালিকানাতে কিন্তু মুখ্য উদ্দেশ্য কখনোই কিন্তু মুনাফা অর্জন নয়। এরকম সহমালিকানার সাথে এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পারি অংশীদারের সাথে কিন্তু প্রভেদ রয়েছে। বেশ, রাজু মণ্ডলের প্রশ্ন দেখব কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির থেকে। রাজু জানতে চেয়েছে বহিরাগতদের কাছে অংশীদারদের দায়গুলি আলোচনা করো। অংশীদারদের বহিরাগতদের কাছে, আচ্ছা বহিরাগতদের ক্ষেত্রে অংশীদারদের দায় হচ্ছে
যে প্রতিষ্ঠানের এই যে বিভিন্ন অংশীদার রয়েছে এরা প্রত্যেকের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করছে, হ্যাঁ। তোমরা জানো। এখন এই যে প্রতিনিধিত্ব কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো রকম দায়বদ্ধতা এসছে, অর্থাৎ থার্ড পার্টির কাছে, অর্থাৎ থার্ড পার্টি এমন কিছু মানে থার্ড পার্টির কাছে প্রতিষ্ঠান এমন কিছু দায়বদ্ধতা করেছে, সেক্ষেত্রে কিন্তু আমি যেমন একজন অংশীদার হিসেবে দায়বদ্ধ, সাথে সাথে কিন্তু আমার টোটাল প্রতিষ্ঠানটা এবং সকল যারা অংশীদার রয়েছে প্রত্যেকে কিন্তু দায়বদ্ধতা হবে। এটাই হচ্ছে বৈধতাদের কাছে, থার্ড পার্টির কাছে আমার দায়বদ্ধতা। বেশ, এরপর আমরা একবার দেখব যে অংশীদারদের অধিকারগুলি কি কি। আমরা নাবালকদের অধিকার নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে অংশীদার যারা রয়েছেন তাদের অধিকারগুলো কি কি বলুন স্যার। অংশীদারদের অধিকারগুলো আমরা এক এক করে আলোচনা করতে পারি। প্রথম তাদের রাইটস বা অধিকার হলো পরিচালনায় অংশগ্রহণ। অ্যাকর্ডিং টু আন্ডার সেকশন 12A, each and every partner, they are eligible to participate with any type of managerial activities of the partnership firm. অর্থাৎ 12 ক ধারা অনুযায়ী অংশীদারি কারবারের যে কোনো অংশীদার ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্ত কাজেই সে অংশগ্রহণ করতে পারে। নাম্বার 2, আন্ডার সেকশন 12B, each and every partner they can express their views regarding any kind of decision. অংশীদারি কারবারের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্ত অংশীদার তাদের মত প্রকাশ করতে পারেন। নাম্বার 3, হিসাব পরীক্ষা। সমস্ত অংশীদার অংশীদারি কারবারের হিসাব পরীক্ষা করার তার অধিকার আছে এবং প্রত্যেকটা হিসাবের ফলাফল এর প্রত্যায়িত নকল পাওয়ারও তার অধিকার আছে। লাভ শেয়ারিং প্রফিট, অর্থাৎ অংশীদারি কারবারের যে পরিমাণ মুনাফা অর্জিত হলো সেই অর্জিত মুনাফা সমস্ত অংশীদার অ্যাজ পার দেয়ার এগ্রিমেন্ট তারা এনজয় করবে, অথবা ইফ দ্য প্রফিট শেয়ারিং রেশিও ইজ নট মেনশনড ইন দ্য পার্টনারশিপ ডিড, দেন তারা কি করতে পারে না ইকুয়ালি প্রফিটটা এনজয় করতে পারে, সমানভাবে মুনাফা বন্টন করে নিতে পারে। নেক্সট, মূলধনের ওপর সুদ গ্রহণ, এটাও তাদের অধিকার। মূলধন তারা যে ক্যাপিটাল ইনভেস্ট করলো অংশীদারি কারবারে, সেই ইনভেস্টেড ক্যাপিটালের ওপর সুদ পাওয়ারও তাদের অধিকার আছে যদি অংশীদারি দলিলে উল্লেখ করা থাকে। নেক্সট, আর কি অধিকার থাকতে পারে? আর একটা ভাইটাল রাইট বা প্রধান অধিকার হলো ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন অর্থাৎ ইফ এনি পার্টনার প্রোভাইড লোনস অ্যান্ড অ্যাডভান্স টু দ্য পার্টনারশিপ ফার্ম, দেন তিনি কি করতে পারেন না ওই অংশীদারি প্রতিষ্ঠান থেকে লোনের ওপর বা ঋণের ওপর তিনি সুদ পেতে পারেন, প্রোভাইডেড বাই ইফ দ্য ইন্টারেস্ট অন লোন ইজ নট মেনশন। যদি ঋণের ওপর সুদ এর কথা উল্লেখ না থাকে তাহলে অংশীদারি আইন অনুযায়ী ম্যাক্সিমাম 6% ইন্টারেস্ট অন লোন তাকে দেওয়া যেতে পারে। এগুলোই প্রধান রাইট বা অধিকার অংশীদারদের। বেশ, তাহলে আজকে আমরা মূলত বাণিজ্যিক আইন নিয়ে আলোচনা করলাম এবং এখনো পর্যন্ত তোমরা যা যা পড়েছো তার ভিত্তিতে তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট আমরা দেখব। আচ্ছা, তোমাদের আজকে যে আলোচনা হলো তার ভিত্তিতেই কতগুলো আমি প্রশ্ন দিয়েছি আমরা। ফার্স্ট 1 নম্বরে কোশ্চেন হচ্ছে অংশীদারি কাকে বলে? অংশীদারি কাকে বলে? নাম্বার 2, নির্দিষ্ট অংশীদারি অর্থাৎ পার্টিকুলার পার্টনারশিপ বলতে কি বোঝো? নাম্বার 3, কখন নির্দিষ্ট অংশীদারি ঐচ্ছিক অংশীদারিতে পরিণত হতে পারে? অর্থাৎ একজন অংশীদার ছিল, অংশীদারি একটা নির্দিষ্ট থেকে ঐচ্ছিকে চলে গেল। নাম্বার 4, চুক্তি নেই তো কোনো অংশীদারি নেই, আলোচনা করো। কারণ আগেই আমি বলেছি এখানে যে পার্টনারশিপ বিজনেস মানেই অবশ্যই সেখানে ডিড অর্থাৎ কন্ট্রাক্ট থাকতেই হবে, তার ভিত্তিতেই প্রশ্ন। লোক বিজ্ঞপ্তি অর্থাৎ পাবলিক নোটিশ, লোক বিজ্ঞপ্তি কি?
এই হচ্ছে বেশ, তাহলে তোমরা দ্বাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট পেয়ে গেলে বাণিজ্যিক আইন এই নিয়ে তোমাদের যা যা প্রশ্ন তোমরা পড়ার পর অবশ্যই এইগুলো সলভ করতে পারবে। এবার আমরা দেখব আগামীকাল সকাল 10টায় তোমাদের জন্য কি বিষয় থাকছে। আগামীকাল আমরা সকলেই জানি রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর আগামীকাল নবম শ্রেণীর থাকবে বিষয় বাংলা, আলোচনা হবে খেয়া নিয়ে। দ্বাদশ শ্রেণীর বিষয় বাংলা, রূপনারায়ণের কুলে আগামীকাল আলোচনার বিষয়বস্তু। আর অবশ্যই আগামীকালের জন্য তোমরা প্রশ্ন পাঠাতে পারবে। সেই প্রশ্ন পাঠানোর সময়সীমা আজ দুপুর 1টা পর্যন্ত। তোমরা জানো কিভাবে তোমরা প্রশ্ন পাঠাবে তা বলে দিচ্ছি, তবে তার আগে তোমাদের দেখিয়ে দিই আজ দুপুর 3টায় তোমাদের জন্য কি রয়েছে। আজকে দশম শ্রেণীর জন্য থাকছে গণিত, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য আজকের বিষয় থাকবে। আর দ্বাদশ শ্রেণীর জন্য আজকের বিষয় রয়েছে গণিত, দ্বিপদ প্রক্রিয়া বা দ্বিনিধানী প্রক্রিয়া, এই আমাদের আলোচনার বিষয়। কিভাবে তোমরা আমাদের প্রশ্ন পাঠাবে তোমরা জানো, তাও একবার বলে দিই। তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইমেলও করতে পারো। আমাদের প্রশ্ন পাঠানোর নিয়ম: ছাত্রের নাম লিখতে হবে, ক্লাস লিখতে হবে, বিষয় লিখতে হবে, স্কুলের নাম লিখতে হবে নিজের জেলার নামও। হোয়াটসঅ্যাপ নাম্বার 9748217201 এবং ইমেল আইডি তোমরা ইমেল পাঠাতে পারো bsclassroom2020@gmail.com। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সব খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র এবিপি আনন্দে।